কোনো চিন্তা ছাড়া বাড়িতে বাচ্চাদেরকেও ইজিলি দিতে পারবে এই চানাচুর। আমি কিন্তু একটা ভুল করেছিলাম, যে ভুলটা তোমরা যাতে না করো সেই টিপসটাও কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মচমচে চানাচুরটা বানিয়েছি, এটাতে কি মশলা ইউজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম হোমমেড মুচমুচে চানাচুর বাড়িতেই বানিয়েছি। এই ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলে এসো। চানাচুর খেতে ভালোবাসে না এমন কেউ হয়তো নেই। তারপরে বাইরের চানাচুরে কিন্তু প্রচুর রকমের কালার দেওয়া থাকে আর একদম নোংরা তেলে ভাজা হয়, কিন্তু বাড়িতে যখন চানাচুর বানানো হয় সেই চানাচুরের স্বাদ যে কত সুন্দর সে তোমরা বানিয়ে না খেলে জানতে পারবে না। আর যারা যারা বানিয়ে খেয়েছো তাদেরকে তো আর বলার অপেক্ষায় রাখে না। সমস্ত কিছু ভাজাভাজির পর যখন এইভাবে মিশিয়ে নিতে হয় তখন যে আনন্দটা হয় কি আর বলবো। এই যে সমস্ত ভাজাভুজি আইটেম, আর এই যে এটা কি মেশাচ্ছি বলো তো, এটা বুঝতে পারছো না তো কি মেশাচ্ছি? এইটার কারণেই কিন্তু চানাচুরটা একটা অন্য স্বাদ পাবে। এটা কি, এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর এই দেখো ভাজা কারি পাতা, সেই স্বাদ। যেহেতু আমি মিষ্টি চানাচুর পছন্দ করি না, তাই আমি এই মশলাতে কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি। এটা দিয়ে দিচ্ছি নর্মাল খাবার লবণ, আর এটা দিয়ে দিচ্ছি বিট লবণ। আর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা, এই মশলাটাতে কি কি আছে বলে দেব সমস্তটাই, ভিডিওটা দেখতে থাকো। এই মশলাটা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতন, বেশি দেওয়ার দরকার নেই। এবার মাখাচ্ছি, আওয়াজটা শোনো। চা বসিয়ে দাও। দেখো তো কতটা টেম্পটিং হয়েছে। আর সমস্ত ভালো করে মেশানোর পর এই ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে মেশালে তো তখন ভেঙে যাবে। চলো তাহলে স্টার্ট করে দিই। আগেই মশলাটা বানানো দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ গোলমরিচ। যখন সমস্তটা ফুটে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়ে তখন আমি হিংটা দিয়েছি। এই দেখো দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ রয়েছে। ওটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে যেটুকু গরম থাকছে সেইটুকু গরমের মধ্যেই হিংটা দিয়ে আমি এখানে নামিয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গে পিষে নেব, কোনো অসুবিধা নেই। আর পিষে নেওয়ার সময় দিয়ে দেবো একটু গরম মশলা। এই ছিল আমার ঘরে বানানো চানাচুরের মশলা। যারা যারা একটু মিষ্টি চানাচুর খেতে ভালোবাসো তারা অবশ্যই এই পেষানোর সময় একটু আমচুর পাউডার কিংবা চাট মশলা আর সামান্য চিনি দিয়ে নিলেই কিন্তু তোমাদের টক ঝাল মিষ্টি চানাচুর হয়ে যাবে। কিন্তু আমি মিষ্টি করিনি, তাই আমি এটাই দিলাম। আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওভারনাইট প্রায় 6 ঘন্টা, আর এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা। দুটোই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে কি করব বলো তো, এই যে একটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে এটাকে শুকোতে দেব, যাতে গায়ের জলগুলো শুকিয়ে যায়। রোদে দেওয়ার কোনো দরকার নেই। এগুলো শুকোতে দিয়ে বাকি কাজগুলো করতে থাকবে। প্রথমেই মশলাটা পেশালাম, তারপরে এই দানা শস্যগুলো শুকোতে দিয়ে দিলাম। এরপরে চলো নেক্সট কাজ করি। একটা মিক্সিং বোল নিয়ে নেব একটু মটর ডালের বেসন। এখানে না আমি একটু ভুল করেছি, যেটা তোমরা যাতে না করো তাই বলে দিচ্ছি। বেসনটা আমি এখানে দুভাবে ইউজ করব। এই 3 হাতা বেসন দিয়েই কিন্তু আমি দুভাবে ইউজ করব। অর্ধেক পরিমাণ নিয়ে নেব ঝুরি ভাজা বানানোর জন্য, আর অর্ধেক পরিমাণ নিয়ে নেব বুঁদিয়া বানানোর জন্য। ঝুরি ভাজা বানানোর জন্য কিন্তু ব্যাটারটাকে আরেকটু মোটা করে গুলতে হতো। আমি যেখানে গুলে রেখে দিয়ে চলে এসেছি, এটা কিন্তু লবণ ছাড়া। লবণ ছাড়াই সম্পূর্ণ চানাচুরটা হবে, শেষে কিন্তু লবণ মেশাতে হবে। এবার প্রথমে বাদামগুলো ভাজছি। এবার বলে দিই, প্রথমে শক্ত করে বেসনটা গুলে ঢেকে রেখে আসবে, তাহলে ঝুরি ভাজাটা খুব সুন্দর হবে।
আর আমার এখানে ঝুরি ভাজাটা না একদম অনেকটা করে বেরিয়ে গেছে, যেহেতু বেশি জল দিয়ে দিয়ে ফেলেছিলাম তার জন্য। আর ফেটাতে হবে কিন্তু অনেকক্ষণ। এগুলো ছোট ছোট টিপস, নেক্সট টাইম চানাচুর যখন বানাবো আমারও এইসব ভুলগুলো আর হবে না। চলো, বাদাম ভাজা হয়ে গেছে, এরকম একটা ছাঁকনিতে তুলে রেখে দিয়েছি তেল ঝরাতে। এবার এরকম একটা চানাচুর মেকিং মেশিন নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে এই ব্লেডটা নিয়ে নেব আমি। আমার ইচ্ছে ছিল এই সাইজের ঝুরি ভাজা বানানোর, কিন্তু আমার যেহেতু ব্যাটারটা একটু পাতলা করে গোলা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমার ঝুরি ভাজাগুলো অত সুন্দর হয়নি। তাই তোমরা একটু মোটা করে গুলবে, আর অর্ধেক পরিমাণ নেবে কিন্তু, কেননা বাকি অর্ধেকটা ওটা বুঁদিয়া বানানোর জন্য নেব। দেখো পাতলা পাতলা হয়ে পড়ছিল, তারপরে বেশ অনেকটা করে পড়ে যাচ্ছিল এক এক জায়গায়। এটা একমাত্র বেশি জল দেওয়ার কারণেই হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও বা এতে কোনো স্বাদের পার্থক্য হয়নি, এগুলোও মুচমুচেই হয়েছিল, কিন্তু যেহেতু দেখতে একটু অন্যরকম হয়েছে, ঝুরি ভাজার মতন দেখতে হয়নি, তাই আমি এটা বলে দিলাম। চলো, এইটা ভাজা হয়ে গেছে, এরপর বুঁদিয়ার প্রিপারেশনটা করি। ওইটার মধ্যেই আরও কিছুটা জল দেবো, এক গাদা জল দেবে না। বুঁদিয়া কিন্তু এমনভাবে হবে ব্যাটারটা, যাতে চামচে করে তুলে যখন দেখবো যেন টপ টপ করে পড়ে। ভালো করে ফেটাবো। এই দেখো, এবার দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে পারফেক্ট বুঁদিয়ার কনসিস্টেন্সি। কোনো রকম লবণ ছাড়া এভাবে গুলে নিলাম, আর এরকম করে একটা ঝান্না হাতাতে করে দিলেই দেখো কি সুন্দর টপ 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 করে পড়ছে। আর গোল 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 ভুজিয়া বলছি, গোল 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 বুঁদিয়া তৈরি হয়ে যাচ্ছে। বুঁদিয়া জানো তো আমার এমনি এমনি খেতেই খুব ভালো লাগে। অনেকে আবার এই বুঁদিয়া দিয়ে লাড্ডুও বানায়, আমিও বানিয়েছি। তোমরা যারা বুঁদিয়ার লাড্ডুর রেসিপি চাইছো আমাকে বলো, আমি কিন্তু বানিয়ে দেখাবো। এবার বাদামগুলো ঢেলে নিলাম, কেন না ওইটার মধ্যেই এবার বুঁদিয়াগুলো তুলে নেব। দেখছো বুঁদিয়াগুলো হালকা হয়ে গেছে, আর শব্দতেই বুঝতে পারবে যে হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ডটাও ভেজে নেব ঠিক সেমভাবেই। আর দেখো বুঁদিয়ার ব্যাটারটা সুন্দরভাবে হলে দেখো টপ টপ করে পড়ে, নাহলে কিন্তু মোটা মোটা হয়ে পড়লে বুঁদিয়া কিন্তু সুন্দর হবে না, খটখটে হবে, মচমচে হবে না। চলো, কথায় কথায় বুঁদিয়াটাও ভাজা হয়ে গেল, ভুজিয়াও ভাজা হয়ে গেল। এরপরে চলো দানাগুলো ভেজে নিই। আমি কিন্তু এখানে প্রথমেই ছোলার ডালটাই ভাজবো। আর ছোলার ডালটা ভাজার সময় বলে দিচ্ছি, কোনো রকম লবণ দেবে না, আর মিডিয়াম হাই হিটে ভাজবে। এই ছোলার ডালটা ভাজার সময় আমার কতটা সময় লেগেছে বলে দিই। 9 থেকে 9.5 মিনিট লেগেছে মিডিয়াম হাই হিটে, মাঝে মধ্যে এসে নেড়ে দিয়েছি। আর এই ছোলার ডালটা যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সেটা বোঝার নিয়ম হচ্ছে, দেখো ডালগুলো আস্তে আস্তে ভাজা যত হচ্ছে তেলের উপরে উঠে চলে আসছে। এই দেখো, এটা থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার ভাজা কমপ্লিট। ব্যাস, এবার এইগুলোও তুলে নেব, এটাই সাইন যে ভাজা হয়ে গেছে। এবার একটা দানা মুখে দিয়ে দেখো, যদি মচমচ করে তো একদম কনফার্ম হয়ে যাবে। আর একটু নরম ভাব থাকলে কিন্তু আরও কিছুক্ষণ করবে, কিছুক্ষণ বলতে ওই 1-2 মিনিট, বেশি সময় লাগে না কিন্তু। 9 থেকে 9.5 মিনিট, খুব জোর হলে 10 মিনিট লাগবে, তার থেকে বেশি। এবার কাবলি ছোলাটা কিন্তু আমি একবারে ভাজবো না, অল্প অল্প করে 2 বারে ভেজেছি। কাবলি ছোলা ভাজার ক্ষেত্রেও কিন্তু ওই 9-10 মিনিটে হবে না, কাবলি ছোলা ভাজতে একটু সময় লাগবে, মানে অ্যাপ্রক্সিমেটলি 12 মিনিট লাগছে। আর এই দানাটার মতনই ওইটাও কিন্তু ঠিক 9-10 মিনিট পরে একটু খেয়ে দেখবে একটা দানা যে কেমন হয়েছে। আর আমি একদম টাইম বলে দিচ্ছি, এটা 12 মিনিট মতনই লাগবে, 12 থেকে 12.5 মিনিট। আর ছোলার ডালের দানাটা লাগবে 9 থেকে 10 মিনিট। এই দেখো মচমচে শব্দ থেকেই বুঝতে পার। চলো, সব ভাজাভাজি হয়ে গেছে, এরপরে সেই ক্ষণ চলে এলো যে সময় আমি বলবো যে কি এমন জিনিস যেটা দিলে আরও টেস্টটা বাড়ে। চলো আগে শুকনো লঙ্কাটা ভেজে নিই। শুকনো লঙ্কাটাও কিন্তু লো ফ্লেমেই ভেজো, কেননা লো ফ্লেমে না ভাজলে বাইরের খোলসটা পুড়ে যাবে, ভেতরের দানাগুলো একটুও ভাজা হবে না, মচমচে হবে না। এই যে হয়ে গেছে এটা। এবার কাবলি ছোলাগুলো ঢেলে নিলাম, এটাও নিয়ে নিলাম। এরপরে হচ্ছে কারি পাতা।
যারা পাবে তাদের খুবই ভালো, না পেলে কিন্তু টেস্টের একটু ফারাক তো আসেই। কারি পাতাগুলো চানাচুরে দিলে যা টেস্ট আসে, দারুণ টেস্ট আসে। এইবারে ভাজবো আমি সেই স্পেশাল মশলা, এই যে আদা জুলিয়ান, মানে একদম সরু সরু ঝিরি আলু ভাজার মতন করে আদা কুচি করে রেখেছিলাম সেই এক। আশা করছি আমার এই টিপস আর ট্রিক্স সহযোগে চানাচুরের রেসিপি তোমাদের অনেকেরই ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে অনুরোধ করব আমার সোয়াতি হোম কুকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার সাথে আশা করছি সকলে বাড়িতে এইভাবেই চানাচুর বানানো চেষ্টা করবে। হবে হবে না হবে না হবে, চেষ্টা করাটাই আসল, তাই না? আমার কিন্তু ওই একটা ঝুরি ভাজার ভুল ছাড়া বাকি কিন্তু সমস্ত কিছু পারফেক্ট হয়েছিল। এরপরে মাখানোটা তো আগেই দেখেছো। চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো। আজকে আসি।